দর্শক, সেই রাজনীতিতে 111-এর পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার 111 করে ভারতের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে, সেই 111 সরকার আবারও আসতেছে বলে গুঞ্জন উঠেছে। এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব জনাব শরীফুর রহমান। শরীফুর রহমান ভাই হচ্ছেন পিএইচডি স্টুডেন্ট, তিনি লিনিয়াস ইউনিভার্সিটি সুইডেন থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। জনাব শরীফুর রহমান, এই যে মানে সোহেল তাজ, যদিও তিনি গুরুত্বপূর্ণ না, তিনি বলতেছেন যে সংঘাত হলে ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে 111 চলে আসতে পারে। আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলতেছেন যে 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। আবার হঠাৎ করে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই বিপ্লবের পক্ষে দাঁড়িয়ে গেলেন, তিনি বলতেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আগস্টই হচ্ছে চূড়ান্ত বিজয়। মানে আমি না মানে মিল পাইতেছি না, আমার কেমন জানি আউলা ঝাউলা লাগতেছে যে কি হচ্ছে। আসলে কি একটা 111 সরকার আসতেছে? ডক্টর দেবপ্রিয় বলেছেন যে সরকারের এক্সিট নিয়ে ভাবা উচিত, আপনি নিশ্চয়ই জানেন। আবার তিনি বলেছেন যে এই সরকারের ভিতরে আরেকটা সরকার আছে। সব মিলিয়ে আপনার কাছে এই 111 সরকার আবারও আসতে পারে, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? ধন্যবাদ মিশন ভাই এবং ধন্যবাদ শ্রোতা বৃন্দ এবং দর্শক মন্ডলী। আসলে এরকম একটা গুঞ্জন উঠেছে, এটা আরো আগে থেকেই চলতেছিল। আপনার যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন আনসার বিদ্রোহ হইল, তখনও মানে এরকম একটা গুঞ্জন উঠেছিল যে ওয়াকারুজ্জামান উনি দেশে ছিলেন না, দেশে এসেই মানে উনি ক্ষমতা দিয়ে দিবেন। এবং এটা কয়দিন পর পরই আসলে এরকম একটা গুঞ্জন শোনা যায়। আবার অনেকে এটাকে আবার নাম দিয়েছেন যে লাইলাতুল গুজবের রাত। মানে রাত হইলেই ওনারা কিছু গুজব ছড়ান এবং এই গুজবগুলি আসলে আসে হচ্ছে মেইনলি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে, অখ্যাত কুখ্যাত কিছু চ্যানেল আছে, যেমন আজ তক বাংলা, তারপর আরো কিছু চ্যানেল আছে আপনারা জানেন, রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলা, দা হ্যাঁ ওয়াল এরকম কিছু নিউজ। চ্যানেল। হ্যাঁ, এই জাতীয় কিছু নিউজ। তো ওই জাতীয় ওইসব যে চ্যানেল গুলিতে আপনি দেখবেন মানে এমন ভাবে এমন এক্সপ্রেশনে এগুলি বলে যেন এই বুঝি আপনার আগুন লেগে গেছে, বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে গেছে, এই ক্ষমতা নিয়ে নিতেছে, মানে এগুলি একটা গুজব চলতেছে অনেকদিন ধরে। তো এখন এটা যে গুজব, এটা অলরেডি মানুষ কিন্তু বুঝে গেছে, কিন্তু একেবারে গুজব বলে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়াটাও একেবারে ঠিক হবে না। কারণ হচ্ছে এটার কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দেশের মধ্যে অনেকদিন ধরেই। এই গ্রাউন্ডটা কারা তৈরি করছে, কেন করছে, সেটা আরেকটা বড় আলোচনা। কিন্তু যে গ্রাউন্ডটা তৈরি হচ্ছে এটা কিন্তু বাস্তব। আপনি দেখবেন এখন প্রত্যেকটা দলের মধ্যে একটা কনফ্লিক্ট লেগে গেছে অলরেডি এবং কিছু মানুষ এখানে ঢুকেছে যারা এই কনফ্লিক্টের মধ্যে আগুন মানে আগুনে ঘি ঢালে যেরকম এরকম কাজ করতেছে। ওরা কিন্তু এগুলিকে এসকেলেট করতে চাচ্ছে সবসময়। তো এইভাবে একটা গ্রাউন্ড তৈরি করে এইসব এইসব মানুষগুলো আসলে কারা? আমরা মাঝে মধ্যে ওই ছোটন মোটন কি নাম টাম শুনি, বিভিন্ন ষড়যন্ত্রকারী, ছোটন গফুর, এরা নাকি অন্য কেউ? এখন এরা কিছু কিছু এরকমও আছে যারা অখ্যাত বা যারা হঠাৎ করেই দেখা গেছে উদয় হয়ে গেছে, আবার কিছু আছে বুদ্ধিজীবী সেজে গেছে। এখন কিছু বুদ্ধিজীবী সেজে গেছে, বুদ্ধিজীবী সেজে ওনারা পুস্ট করবে বিভিন্ন ভাবে, এরকম একটা দল আরেকটা দলকে খুঁচা মেরে। এখন এই খোঁচাখুচি করে করে অলরেডি কিন্তু ওরা একটা পরিবেশটাকে কিন্তু অনেকটা ঘোলাটে করে ফেলছে। এখন আপনি দেখবেন বিএনপি এনসিপি এটা যেন মুখোমুখি, আবার জামাতকে ওরা আবার জাসি বটর বাহিনী এই সেই কিছু নাম দিয়েছে। তো এইরকম দেখবেন একটা মুখোমুখি অবস্থানের মধ্যে চলে আসছে অলরেডি। তো যদিও চলে আসে কিন্তু তারপরেও এতটা মুখোমুখি হয় নাই যে এখন অন্য শক্তি আসলে তারা যে প্রতিরোধ করবে না, কারণ অলরেডি কিন্তু তারা এইটা বলেছে যে আমরা যে যদিও আমাদের মধ্যে কুন্দল রয়েছে কিন্তু আমরা ফেসিবাদ রক্ষার্থে আমরা এক থাকবো। তো ব্যাপারটা সেটাও না, এই যে একটা গ্রাউন্ডটা চলতেছে এবং এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, এটা কতদিন থাকবে কিভাবে থাকবে এটা বলা যাচ্ছে না। কিন্তু সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে এই যে বিষয়গুলো বলেন, মাহফুজ আলম একটা পোস্ট দিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও একটা ইঙ্গিত করেছেন, সালাউদ্দিনেরও কণ্ঠ দেখলাম গতকালকে একটু নরম হয়েছে। এই ব্যাপারগুলো আসলে কিছুটা ইঙ্গিত দেয় এবং এটা কিন্তু এটা কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। হয়তোবা সেখানে হালে পানি পাচ্ছে না, যার কারণে
হয়তো ওইভাবে এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না, কিন্তু ষড়যন্ত্রটা চলতেছে। কিন্তু এখানে যদি যারা এই কাজগুলি করার জন্য চেষ্টা করতেছে, আমার মনে হয় ওরা যদি কোনো একটা শক্তি পেত, পশ্চিমা শক্তি বা অন্যান্য শক্তি পেত যে যেখান থেকে সাপোর্টটা যোগাবে, তাহলে কিন্তু এটা এটা শুধু গুঞ্জন হিসাবে থাকতো না, এটা হয়তোবা বাস্তবেই হয়ে যেত। কিন্তু আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওরা চাচ্ছে এটা সবসময়, কিন্তু সেখানে সেই রসদটা পাচ্ছে না। কারণ রসদ কিন্তু আচ্ছা, লাগে আপনি সবকিছুর। বলতেছেন যে চাচ্ছে কিন্তু রসদটা পাচ্ছে না এবং পশ্চিমা শক্তিগুলো চায় না যে 111 এর মতো একটা সরকার আসুক। কিন্তু এক্ষেত্রে তো আমি মনে করি ভারতের অবস্থানটা হচ্ছে যে একটা 111 সরকার হলে তাদের জন্য ভালো হয়। এক্সাক্ট, হ্যাঁ। ভারত তো ১ম দিন থেকেই চাচ্ছে। যেমন ৫ আগস্টের পর থেকেই মানে ওনারা যা শুরু করেছে এবং যে পরিমাণ মানে ওনারা এনার্জি খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, এটা তো মানে নজিরবিহীন অবস্থা। এবং ওনারা চাচ্ছে, এবং ওরা তো চাচ্ছে কি? ওরা তো ওপেনলি বলতেছে। ওরা তো ওপেনলি বলতেছে এই নিয়ে যাচ্ছে, কালকে ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে যাবে, পরশুদিন সেনাবাহিনী নিয়ে যাইতেছে। এগুলো তো ওপেনলি বলতেছে। এবং আইএসপিআর ও বিষয়টা ওরা একটা সার্কুলার বা প্রেস নোট দিয়ে ওই জিনিসটাকে আবার ক্লিয়ার করেছে যে এগুলা গুজব। তো ওরা চাচ্ছে, ওরা তো চাইবেই। মানে ওরা এখন বললে তো ধরেন অনেক কিছুই ওদের উপরেই যায়। এই যে বাংলাদেশের যে গত ১৭ বছরের যে দুর্বিষহ অবস্থা যেটা, এটা তো ইন্ডিয়ার হাত রয়েছে। এটা সবাই মনে করে। তো ওরা চাইবেই এবং ওরা এখনো চাচ্ছে। এখন কথা হচ্ছে ওরা চাইলেই তো আর হয় না। এখন ওদেরও তো প্রবলেম আছে। কারণ আগে ওদের যে সাপোর্টটা ছিল, যেমন ইন্ডিয়ার পিছনে কিন্তু আমেরিকা ছিল। একদম ইন্ডিয়ার কিন্তু ওইভাবে শক্তি নাই। যেরকম বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়া চাইলেই সবকিছু করে ফেলতে পারে। এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এটা ইন্ডিয়া যেটা করে হচ্ছে আমেরিকাকে সাথে রেখে করে। যেমন 111 টা করেছিল আমেরিকা এবং ব্রিটেন, পাশাপাশি আপনার ধরেন ইন্ডিয়া ছিল। তো এখন হয়তোবা ওই দিক থেকে পাচ্ছে না ওরা। ওই দিক থেকে সেই সাপোর্টটা পাচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস উনার এটা বিশ্বের মধ্যে একটা আলাদা একটা পরিচিতি রয়েছে। এবং উনার যে পরিচিতি বা উনার যে আ একটা ইনভিজিবল একটা পাওয়ার, ওই পাওয়ারটার কারণে হয়তোবা সেটা সম্ভব হচ্ছে না। না হলে ওরা কিন্তু চেষ্টা করতেছে, এবং যদি সেটা ওরা কোনোভাবে উনাকে রেখেও যদি পারে, তাও ওরা করতে চাইবে এবং করবেই এটা। আমি মনে করি। এখানে আপনি জানেন যে সম্প্রতি মানে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের মনোভাবটা একটু একটু মানে জানতে চাই। যদিও তিনি বিপ্লবের পক্ষের শক্তি, বাট পরবর্তীতে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে আয়নাঘর তো আর একজন দুজন চালায় নাই। আয়নাঘরে অন্তত ৩০, ৪০, ৫০, ৬০ জন সেনা অফিসার লাগছে। তাদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করতেছেন। যে একটা লোক উনার নামটা ভুলে গেছি, রেদওয়ান মনে হয়, যিনি ওপেন ফায়ার করেছেন, তাকে শাস্তি দেওয়া হলো সামরিক আদালতে ভৎসনা এবং ৬ মাসের ডিমোশন। এবং সম্প্রতি মেজর সাদিক, যিনি কিনা গোপনে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় ৪০০ আওয়ামী নেতা কর্মীকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তার স্ত্রী সহ তিনি ট্রেনিং দিয়ে বেড়াতেন বিভিন্ন জায়গায় এবং তিনি হচ্ছেন আরেকজন মেজর জেনারেলের জামাতা, যে মেজর জেনারেল একসময় কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন। খুব পাওয়ারফুল এবং তারা গণভবনেও যেতেন। তো এরপরে পুলিশ করলো কি? পুলিশ কয়েকবার আবেদন করেছে ক্যান্টনমেন্টে যে পুলিশ তাদের হেফাজতে ওই মেজর সাদিককে চায়। কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তাহলে এই যেই ক্ষমতার ভিতর আরেকটা ক্ষমতা, ডক্টর ইউনুস নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিলকে বলেছিলেন যে আয়নাঘরটা এতদিন পরিদর্শন করা সম্ভব হয়নি, সেনাবাহিনীর অনুমতি পাওয়া যায়নি। তো আপনার কি মনে হয় যে সামনের দিকে যদি একটা সিচুয়েশন হয় যে জামাত বলে যে আনুপাতিক হার ছাড়া আমরা নির্বাচন করব না, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া, আর বিএনপি যদি বলে যে ফার্স্ট পাস্ট ফর দ্য পোস্ট, এই পর্যায়ে নির্বাচন করব না, একটা অরাজকতা হবে, সেই সুযোগে ভারতীয় সহায়তায় জেনারেল ওয়াকারুজ্জামান চিন্তা করে যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এরা এই ঝামেলা থামাবে না, তার চেয়ে বরং আমি ক্ষমতাটা নিয়ে নেই, কারণ সেনাবাহিনী রাস্তায় আছে অনেকদিন ধরে, সেনাবাহিনীও ক্লান্ত। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি আসলে হওয়ার সম্ভাবনা আছে কিনা? এবং সর্বোপরি বলতে গেলে
জেনারেল ওয়াকার কি আসলে জেনারেল মইনু আহমেদ হয়ে উঠতে পারবেন কিনা? আচ্ছা, আচ্ছা। এখানে অনেকগুলি প্রশ্ন আপনি বলেছেন যে ১ম এ রেদওয়ানের ব্যাপার, তারপরে আয়নাঘরের ব্যাপার। আসলে যে প্রশ্নগুলি আপনি করেছেন এই প্রশ্নটা সবার, আমাদেরও, আমার নিজেরও। তো এই ব্যাপারগুলি আসলে পরিষ্কার হওয়া উচিত। যে আসলে এই বিষয়গুলি খোলাসা হওয়া উচিত। এখন কথা হচ্ছে এগুলি কে করবে প্রশ্নগুলি এবং কে খোলাসা করবে? এগুলি করার তো মানুষ বাংলাদেশে নাই। কারণ এই ব্যাপারগুলিতে অনেকে চাইলেও কথা বলে না, কথা বলতে পারবেও না। তো এই ব্যাপারগুলি আসলে খোলাসা হওয়া উচিত। এই প্রশ্নটা আমার মনে হয় যে যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে করা হইতো, তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হইতো। মানে কেন এই ব্যাপারগুলি হচ্ছে? এবং যে রেদওয়ানের কথা বললেন আ যেটা একদম লঘুদণ্ড। আমি সেটা জানতাম না যে এরকম করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে শুধুমাত্র। তো এইটা আমার মনে হয় এই সাজাটা উনার প্রাপ্য না। উনার আরো যদি উনি ফৌজদারি অপরাধ করে তাহলে তো উনার সামরিক আদালতেও তো একটা শাস্তি হয়। এবং আমি যতদূর জানি ওদের আবার কোর্ট মার্শাল হওয়ার পরে মনে হয় সাধারণ কোর্টে আবার এটা হয় না। এটা আইনত কিছু না। বাধা আছে এখানে। তো এখন এইটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলির প্রশ্নটা আপনার যেরকম সেটা আমারও প্রশ্ন এইরকম। আয়নাঘরের ব্যাপারটা আয়নাঘরটা আসলে এখনো পর্যন্ত আ দেখতে যাওয়া হয় নাই ওইভাবে অনেকগুলো আয়নাঘর আবার মেরামতও করে ফেলেছে। তো কারা করলো? এটার পিছনে কারা ছিল? এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি নিয়ে আসলে ওপেনলি আলোচনা হওয়া উচিত। এবং এই ব্যাপারগুলি নিয়ে আরেকটা আ আরেকটা বিষয় হিউম্যান রাইটস ওয়াচে বলেছে যে সরকার গণহারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করতেছে। কিন্তু কিন্তু শেখ হাসিনা তো তার দলের এমপিদেরকে জিজ্ঞেস করে এগুলা করে নাই বা মন্ত্রীদের করে নাই। শেখ হাসিনা সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছে। সেই জায়গায় পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ৬০ জন। অথচ 90% মানুষ পুলিশের গুলিতে মারা গেছে। এটা কেন? হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ তারপরে যে মানবাধিকার সংস্থাগুলি রয়েছে ওরা অনেক কিছুই বলে। তো এরা বললেই যে সবকিছু হয়ে যাবে আসলে ব্যাপারটা ঐরকম না। ওরা বলবে, ওরা তো মানবাধিকারের জন্যই ওনারা ডেডিকেটেড, তাই না? তো ওরা বলবেই। তো ওরা বললেও যে সবসময় সবকিছু হয়ে যায় এবং এদের কথা সবসময় যে শুনতে হয় তাও কিন্তু না। হ্যাঁ, যদি সিগনিফিকেন্টলি ওরা কিছু বলে, কিছু ডাটা দেয় সেটা অবশ্যই দেখা উচিত। আমরা চাই না কোন সরকারই মানবাধিকার লঙ্ঘন করুক। যদিও সেটা পুলিশ হোক বা যাই হোক, হ্যাঁ, যাদের গুলিতে মারা গেছে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে যে এখন মেরে ফেলতে হবে তাও কিন্তু না। সবারই বিচার পাইতে হবে। অ্যা জু আ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটা কেউই সাপোর্ট করে না। সেটা সরকারকেও এটা বুঝতে হবে। সবকিছু বুঝতে হবে। তো এই ব্যাপারগুলি যদি আমার মনে হয় সরকার এটা কগনিজেন্স এ নেয় এবং সেই ব্যাপারগুলি যদি দেখে যদি সেটা সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ হোক, হ্যাঁ? তাদেরকে বিচার করতে হবে। বিচার করে তারপরে একটা শাস্তি দিতে হবে। বিচার ছাড়া যদি কাউকে মেরে ফেলা হয়, কারো মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা আগের সরকার যেরকম করেছে এখন সরকারও যদি এরকম করে সেটা সমালোচনা হবে। সমালোচনা হইতে পারে। কিন্তু তাই বলে যে আপনি একদম পুরো সিস্টেমটা উল্টে যাবে যে এখন এরাও মানবাধিকার লঙ্ঘন করে ফেলেছে, এখন এদেরকেও উৎখাত করে ফেলতে হবে। আসলে ব্যাপারটা তো ঐরকম না। তারপরে পরের যে ব্যাপারটা আপনি বলছিলেন যে 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 জেনারেল ওয়াকার কি জেনারেল মইন আহমেদ হয়ে উঠতে পারবেন কিনা? আচ্ছা, হ্যাঁ, মইনু আহমেদ হয়ে উঠবেন কিনা আসলে আপনার দেখেন, আপনার কি মনে হয় আরকি? মানে আপনার দেখেন আপনার পার্সপেক্টিভ থেকে? আচ্ছা আমি বলি। কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন মিশন ভাই, কারণ এখনকার জামানা অনেক পাল্টেছে। এখন আর আপনার ওই আগের দিনের যে সেনাবাহিনী ক্ষমতা নিবে, সামরিক শাসকরা আসবে, আসলে ওই ব্যাপারটা কেউই ভালো চোখে দেখে না। এবং বিশেষ করে যে এই গ্লোবালাইজেশন এর সময়ে এই ব্যাপারগুলি কেউই আপনার ধরেন এই ব্যাপারগুলিকে ওরকম অ্যাকসেপ্ট করে না। এবং আমার মনে হয় না যে উনারও এই ব্যাপারটা এরকম কোনো ইচ্ছা আছে বা এরকম কোনো কিছু করবে। কারণ উনি যদি করতে চাইতো আগেই করতে পারত। তাই না? এই ব্যাপারটা আমার মনে হয় না। তবে তাকে হয়তোবা যদি কেউ ফোর্স করে বা কোনো কান্ট্রি ফোর্স করে, কারণ এখানে অনেকগুলি শক্তি বিদ্যমান এবং এই শক্তিগুলি খেলতেছে বাংলাদেশকে নিয়ে। তো এরকম যদি কোনো কিছু এক্সেপশনাল কিছু হয় তাহলে হয়তোবা এরকম হইলে হইতেও পারে। কিন্তু নরমালি জেনারেল মইনু আহমেদের মতো হয়ে ওঠার কথা না। আমি মনে করি না যে উঠবে এরকম। কিন্তু যদি এরকম যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়,
এবং বিশৃঙ্খলা সৃষ্টি হইলে যে ধরেন সোহেল তাজের মতো কিছু লোক আছে যারা হচ্ছে আপনার ফায়দা হাসিল করার জন্য সবসময় পেতে থাকে। এরপরে আরো কিছু আছে, যেমন আপনি যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন, তারপরে যে মাহফুজা নাম বা ওই টাইপের আরো কিছু লোক আছে। মানে যারা হচ্ছে যখন অনির্বাচিত সরকার আসে তখন তাদের একটা রমরমা ব্যবসা হয়, তাদেরকে আলাদা করে ফোকাস করা হয়, তারাই ফ্রন্টে চলে আসে, তারাই যেন সর্বেসর্বা হয়ে যায়। তো এরকম কিছু লোক যারা আছে তারা হয়তো চাইবে যে এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাক এবং ঐরকম একটা কিছু করুক। কিন্তু নরমালি এটা করা আমার মনে হয় বোধহয় ঠিক হবে না ওয়াকারুজ্জামানের জন্য। এবং উনিও আমার মনে হয় এরকম কিছু করবে না। কিন্তু সবকিছু তো আর বলা যায় না। হয়তোবা পরিস্থিতি যদি এরকম হয়, বাইরে থেকে শক্তি যদি আ শক্তি সাহস যোগায়, ভিতরের যে শক্তিগুলি যদি আবার ঐরকম করে উনাকে শক্তি সাহস যোগায়, আবার যদি দেখা যায় বিএনপি, এনসিপি, জামাত সবাই আবার ধরেন একটা কেওস অবস্থা তৈরি করে ফেলে, তাহলে সবকিছুই সম্ভব হইতে পারে, অসম্ভব বলে তো কিছু নাই। আমরা সবকিছুকে গুজব বলে উড়িয়ে দেওয়া যেমন ঠিক হবে না, আবার সবকিছুকে একদম মাথায় নিয়ে যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এরকম করাও বোধহয় সবসময় ঠিক হবে না। জি, অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে এই সেনা শাসন বা 111 ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি মতবিরোধ থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। জনাব শরীফুর রহমান, আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শক আপনার কথা মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।